দেখো অঙ্ক বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, হ্যাঁ লাস্টের দিকে জিজ্ঞাসা করলে সবথেকে বেটার হবে, আগে করিয়ে নিই। ঠিক আছে, দেখো বলছে এ ও বি এর আয়ের অনুপাত 3:4, তাহলে ইনকামের রেশিও দিচ্ছে এরা, ইনকামের রেশিও কি দিচ্ছে 3:4, ভেরি গুড। এবার তারপরে দেখো তাদের খরচের অনুপাত মানে এক্সপেন্ডিচার, খরচের অনুপাত কত বলছে 2:3। এবার একটা জিনিস আমরা বুঝি যে এদের ডিফারেন্স কত বোঝে, সঞ্চয় 200 টাকা, সঞ্চয় মানেই তো এদের ডিফারেন্স, তাই তো। সেভিংস মানে কি ইনকাম মাইনাস খরচ, বাংলায় বললে আয় মাইনাস ব্যয়। তাহলে আয় থেকে খরচ বাদ দেব, দেখো ডিফারেন্সটা সেম আছে কিনা, আছে সেম, সেম হবে। কেন সেম হতে হবে, কারণ এখানে সঞ্চয়টা সেম আছে, প্রত্যেকে 200 টাকা সঞ্চয়, তাহলে এদের যে আনুপাতিক ডিফারেন্সটাও সেম হবে। আর যদি না হয় তখন কিন্তু সমান করে নিতে হবে এজ রিলেটেড অঙ্কের মতো। কিন্তু তোমাদের একটা কথা অলওয়েজ আমি বলার চেষ্টা করি ভাই, তুমি অলওয়েজ চেষ্টা করবে এই অঙ্কগুলো অন্তত ক্রস প্রোডাক্ট করা। কি বলি, ক্রস প্রোডাক্ট। তাহলে এরও 200 সঞ্চয়, এরও 200 সঞ্চয়, কেন বলি বলো তো, তোমরা এর আগে দেখে এসছো, কারণ কখনো কখনো দেখবে সঞ্চয় দুটোর একই না হয়ে আলাদা হতে পারে, হয়তো করেছো তো অঙ্ক, তখন এই ক্রস প্রোডাক্টে দেখবা কাজে লাগবে। এটাই নয় সোজা, এটা কিন্তু সোজা যে যখন দেখলে যে এদের সোজা আছে যে কি ডিফারেন্স সেম আছে মানে একবারে বেরিয়ে আসবে, ঠিক আছে, ডিফারেন্স সেম আছে মানে কিন্তু একবারে বেরিয়ে আসবে। আর ক্রস প্রোডাক্ট এমনি আসবেই আসবে। দেখো 3×3 = 9 আর 4×2 = 8, ডিফারেন্স কত 1। আর এখানে 2×2 = 400 আর 3×2 = 600, ডিফারেন্স কত 200, তাহলে 1 মানেই 200, সেই 1 মানেই 200ই আসবে। ক্রস প্রোডাক্ট করতে বলছি কারণ হচ্ছে ভাই এইখানে যদি তোমার সঞ্চয় হোক বা খরচ হোক, ডিফারেন্স যাই থাকবে না কেন, সেক্ষেত্রে তুমি ক্রস প্রোডাক্ট করবে, দেখবা অ্যান্সার একবারেই বেরিয়ে আসবে, কোনো জটিলতা আসবে না। ওই জন্য ক্রস প্রোডাক্টটা ইউজ করতে বলি আমি। তাহলে 1 মানেই 200 বলছে, তাহলে এ ও বি এর আয় কত, তো এ তো 3, তাহলে 3×2 = 600, আর 4 মানে আচ্ছা 4×2 = 8, 800, তাহলে 600 আর 800, অপশন এ কিন্তু অ্যান্সার হবে। নেক্সট দেখব 2 দাগ বলছে, দেখো একটি বর্গাকার জমির কর্ণ 30 মিটার, ওই বর্গাকার জমির ক্ষেত্রফল কত। আমার অ্যান্সার কি চেয়েছে, ক্ষেত্রফল। আচ্ছা বর্গাকার জমির ক্ষেত্রফলের সূত্র কি জানি, বাহু স্কোয়ার। তাহলে আমার কি দরকার, বাহু দরকার। ক্লু কি দিয়েছে, জমির কর্ণ, তাহলে জমির কর্ণ থেকে বাহু বের করা যায়, কারণ আমরা জানি যে কি √2 কি কর্ণের সূত্র কি √2 × বাহু, √2 × বাহু সমান সমান 30 বলে দিয়েছে, ভেরি গুড। তাহলে এ সমান সমান কত হবে 30/√2, ব্যাস এইটুকু রেখে দেবে, আর কিছু করার দরকার নেই। 30/√2, তাহলে তুমি এ মানে কি বাহু, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে। তাহলে এখানে বাহু এর স্কোয়ার বলেছে, বাহু এর স্কোয়ার মানে কি এ গুণ বাহু গুণ বাহু, তাহলে বাহু গুণ বাহু মানে 30/√2 ইন্টু 30/√2। তাহলে এইবার দেখো এখানে আমরা একটা জিনিস জানি যে 30 × 30 রেখে দাও উপরে, কিন্তু √2 আর √2 গুণ করলে কি হয়ে যাবে, √2 উঠে গিয়ে একটা 2 হয়ে যাবে, ব্যাস। এবার কাটাকুটি করবো, 2 দিয়ে কাটলে কত হবে 15, 2 × 30, তাহলে 3×15 = 45 মানে 450। অ্যান্সার আসবে তোমার অপশন সি, 450 বর্গমিটার। নেক্সট 3 দাগ কি বলছে, একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা 100, পায়ের সংখ্যা এত, যেখানে কতগুলি টিয়া পাখি। এই ধরনের অঙ্কে কি বলেছি, কি অ্যান্সার চেয়েছে আমরা সেটা দেখবো। কি অ্যান্সার চেয়েছে, টিয়া পাখি, তাহলে টিয়া পাখি অ্যান্সার চেয়েছে মানে কি 2 পা আছে টিয়া পাখির, তাই তো, এটা অ্যান্সার চেয়েছে। কিন্তু আমি বলছি তার বিপরীত পা ধরে আমরা করব, তাহলে এখানে বিপরীত পা মানে কারটা ধরবো, সিংহের পা, তাহলে সিংহের কটা পা 4টে, আমি ধরে নেবো, তাহলে 4টে করে যদি পা হতো, তাহলে কি যেটা অ্যান্সার চাইবে তার বিপরীতটা পা ধরে নেবো, তাহলে 4টে করে যদি পা হতো 100টা প্রাণীর, তাহলে কত হতো 400 হতো, 400 হতো। কিন্তু বাপু এখানে আছে কত 290,
কত পার্থক্য, কত পার্থক্য? 110। এবার দেখো আমরা কেন 110 হলো, কারণ আমরা এক্সট্রা 2 করে লিখেছি, তাই না প্রত্যেকে। তাহলে এইটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করবো একবার, তাহলে অ্যান্সার হচ্ছে 55। আর যদি এখানে সিংহ চাইতো তাহলে কি করতাম? সিংহ চাইলে কি করতাম? সিংহ চাইলে তখন টিয়া পাখির পা ধরবো, তাহলে 200 হয়ে যেত। তাহলে 200 যদি হয় তাহলে এইখানে 290, ডিফারেন্স কত? 90, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা সিংহ পেয়ে যেতাম একবার। এইটা জাস্ট মাথায় রেখো, ঠিক আছে? তাহলে সিংহ চাইলে টিয়া পাখি বা অন্য কিছু ধরবো, মানে 4 পায়ের প্রাণী চাইলে 2 পায়ের প্রাণী দিয়ে করবেন, 2টো করে পা ধরবো। আর যদি 2 পায়ের প্রাণী অ্যান্সার চাই তাহলে আমরা 4 দিয়ে গুণ করবো, ঠিক আছে? আর কোনো অসুবিধা? আর না হলে অ্যালিগেশন করতে হবে যে 4 পা মানে 400টা ধরে নেবো, আর এদিকে 2টো করে ধরলে 200টা হয়ে যাবে। আর এটা কি বলেছে? 290 বলেছে। অ্যালিগেশন করে দাও, অ্যালিগেশন করলেও হবে। তো প্রত্যেকে শূন্য আছে, যখন শূন্য আমি ধরলাম, আউট করে দিলাম, প্রত্যেকে শূন্য যদি থাকে তাহলে এখানে ডিফারেন্স কত? এখানে 11 এলো, আর এদিকে কত আসছে? 9 এলো। 9:11, তাই এটা টোটাল কত হয়েছে? 20 অঙ্কে বলেছে সেটা 100টা। মাথা মানে কিন্তু প্রাণীর সংখ্যা, তাহলে 5 গুণ, তাহলে অ্যান্সার দেখো টিয়া পাখি মানে 11, 5 11 55, ব্যাস এইভাবে হয়ে যাবে। কিন্তু আগে যেটা দেখালাম তোমরা মুখে মুখেও করতে পারবে ওটা। আর যারা এসআইয়ের জন্য প্র্যাকটিস করবে তারা কিন্তু এক্স ধরে শিখবে, ঠিক আছে? যারা এসআই মেন এক্স ধরে করবে সেগুলো। আচ্ছা, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল। আগে দেখব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? h²/√3। কি জানি? h²/√3। h²/√3 একবারে ওটা দিয়ে করলে তাড়াতাড়ি। √3/2 ইনটু বাহু। আমরা মেন দেখো, আমরা সূত্র শিখছি, তাহলে কি জানি আমরা? √3/4 ইনটু কি, বাহু না বাহুর স্কোয়ার? ইনটু বাহু স্কয়ার। বাহু স্কোয়ার, এটা হচ্ছে এরিয়ার ক্ষেত্রফল, মানে এরিয়া ক্ষেত্রফলের সূত্র সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে এখান থেকে আমার কি দরকার? বাহুর দৈর্ঘ্য দরকার, তাই তো? আমি যেটা বোঝাতে চাইছি, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা দিয়েছে, এখান থেকে বাহু বের করা যায়। সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কি? 2/√3 ইনটু a, তাই তো? আচ্ছা, √3/2a, তাই তো? √3/2 ইনটু a। √3/2 ইনটু a। আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা সমান সমান কত? √6। এবার এখান থেকে কাটাকুটি করতে পারি আমরা। তাহলে √3 এখান থেকে যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকবে? 3 দুগুণে 6, √2 পড়ে থাকবে। এটা বুঝো তো নাকি? কারণ √6কে আমরা 3 দুগুণে 6 মানে √3 আর ইনটু √2 লিখতে পারি, তাই √3 কেটে যাবে। তাহলে আলটিমেটলি দেখো এখানে a সমান সমান কি পড়ে রয়েছে? 2√2 কোনাকুনি গুণ হয়ে গেল, তাহলে 2√2 পড়ে রইল এদিকে। তাহলে এইবার আমি ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, √3/4 ইন্টু 2√2 এর স্কোয়ার। তাহলে এর স্কোয়ার মানে কত হয়? ডাইরেক্টলি তোমরা লিখতে পারতে। তাহলে ভাই √3/4 ইন্টু, দেখো 2 এর স্কোয়ার 4, আর √2 মিলে কি হয়ে যায়? একটা 2, তাহলে 4 গুণ 2 মানে 8। তাহলে এখানে কাটলে কত হবে? 2 হয়ে যাবে। অ্যান্সার কি আসলো? 2 ইন্টু √3 মানে কি হবে? 2√3 হয়ে যাবে। 2√3 গুণ করলে অপশন নাম্বার এ। নেক্সট দেখো, তারপরে অঙ্কটা পরিমিতির সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে, ব্যাস অঙ্ক শেষ। একটা আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? যাই হোক, তাহলে একটা দেখো, আমি যদি একটা ত্রিভুজ আঁকি তাহলে কি বলছে? কর্ণ 10 সেন্টিমিটার আর তার অর্ধেক কি সেটা না কি বলছে? তাহলে তার অর্ধেক অবশ্যই প্রস্থ হবে, কারণ কর্ণের থেকে একটু ছোট হয়, কিন্তু অর্ধেক একেবারে অর্ধেক ছোটো দৈর্ঘ্য হয় না, একটু মাথায় রেখো। তাহলে অর্ধেক যদি হয় তাহলে এটা 5 হলো। তাহলে এটা কী কাজ করলো? একটা তোমার এ কাজ করলো না? অতি স্কয়ার, এটা তো সূত্র। দেখো, আয়তক্ষেত্রে একটি বাহুর দ্বিগুণ, তাহলে আয়তকে একটি বাহু ধরলাম, প্রস্থ হবে সেটা দ্বিগুণ যখন বললে প্রস্থ ধরে নিই। সে দৈর্ঘ্য তুমি মনে করো যাই করো না কেন, একটা তো মান বেরিয়েই যাবে। তাহলে এইখানে একটা আর কী পেলাম? ত্রিভুজ পেলাম।
তাহলে ত্রিভুজ পেলাম, সেখানে কি দেখতে পাচ্ছি, একটা লম্ব আছে, একটা ভূমি আছে, একটা অতিভুজ আছে। তাহলে একটা সূত্র জানি আমরা, কি কি জানি? অতি স্কয়ার সমান দেখো অতি লম্ব স্কয়ার স্কয়ার সমান, প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা অতি স্কয়ার থেকে যদি লম্ব স্কয়ার বাদ দিই বা অতি স্কয়ার থেকে যদি ভূমি স্কয়ার বাদ দিই, তাহলে আমরা উল্টোটা পেয়ে যাই। তাহলে অতির স্কয়ার মানে এখানে 100 মাইনাস এখানে 5-এর স্কয়ার মানে 25, এটা কিন্তু রুটের মধ্যে। 25 তাহলে সেক্ষেত্রে আমরা লম্ব বা ভূমি যাই হোক না কেন পেয়ে যাবো, অন্য একটা বাহুটা পেয়ে যাবো। তাহলে এখানে রুট ওভার 75 আসছে। তাহলে রুট 75কে আমরা কি লিখতে পারি বাপু? 5-25 75, এই 3-25 75 না 5√3। কেন করতে পারি দেখো, 75 মানে কি 25 ইন্টু 3 রুটের মধ্যে, তাহলে 25 একটা রুট সংখ্যা, স্কোয়ার সংখ্যা। তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 5-5 বেরিয়ে গেল, কিন্তু রুট 3 তো আর তো না, তাই রুট 3 পড়ে থাকলো, ব্যাস এই জন্য কিন্তু এই এলো। এইবার দেখো এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি? এটা তো 5√3 পেয়ে গেলে। তাহলে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5√3 ইন্টু প্রস্থ 5, গুণ করলে 5-5 25 আর √3 পড়ে গেছে, এরকম √3। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট, 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তার অংশীদার হয়, 1 বছর বাদে যদি লভ্যাংশ রেশিও 2:3 হয়। কিচ্ছু নেই, দেখো এ লগ্নি করেছে ক টাকা, ভগ্নাংশ আকারে লিখবে 7,000 টাকা। আচ্ছা এ কত মাস ধরে কাটিয়েছে, এ তো শুরু থেকেই আছে, তাহলে 12 মাস ধরে কাটিয়েছি, তাহলে এটা লভ্যাংশ পেয়ে গেলাম। এবার বি এর লভ্যাংশটা ভগ্নাংশ করে লিখছি, বি এর লভ্যাংশটা ধরে নাও x টাকা। এবার সেটা 5 মাস বাদে এসছে, মানে ক মাসের জন্য কাটিয়েছে? 7 মাসের জন্য কাটিয়েছে, ভেরি গুড। 7 মাস। আর এটা সমান সমান নিব যে 2:3, মানে ভগ্নাংশ করে লিখেছে, মানে একেও ভগ্নাংশ করে লিখবো, মানে 2/3, ব্যাস। তাহলে এইবার কাটাকুটি করবো, অ্যান্সার শেষ। আরে বাবা, 2 দিয়ে কাটলে এখানে কত আসছে? 6 এলো। 7 দিয়ে কাটলে এখানে 1000 এলো। এবার তাহলে এখানে 6,000 এসলো, 6,000 ইন্টু 3 মানে কি হয়ে যাবে? 3×6 18,000। তাহলে বি লগ্নি করেছিল অপশন সি 18,000 টাকা। নেক্সট দেখে নেব, 7টা কি বলছে, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কোদয়ের যোগফল 8। দেখো প্রত্যেকটার যোগফল 8 পেয়ে যাবে তুমি, ঠিক আছে? সংখ্যাটি থেকে কত বাদ দিলে, এগুলো অপশন টেস্ট করতে হয়। 18 বাদ দিলে সংখ্যাটির অঙ্ক পরিবর্তন, তাহলে দেখো 44-এর থেকে 18 যদি বাদ দিই, 44-এর উল্টো কী হবে? 44-ই আসবে। তাই 44 থেকে 18 বাদ দিলে কি 44 আসবে? কখনো আসবে না, সেম সংখ্যা কী করে আসবে? 62-র উল্টো কী হবে? 26। আচ্ছা তাহলে দেখো 62 থেকে যে 18 বাদ দিই, 26 আসবে? 8 আর কয় দাও 12, 4 দাও 12, না হবেই না, তাহলে এটাও হচ্ছে না। 35 থেকে যদি 18 বাদ দিই, দেখো 35-এর উল্টো কি? 53। তো 35 থেকে যদি আমি 18 বাদ দিই, মানটা তো কমে যাবে, তাহলে তো 53 আসবে না বাপু, তাহলে এটাও হবে না, অ্যান্সার এটা আসবে। দেখো 53 থেকে 18 বাদ দিয়ে দেখো চলে আসছে 35। 53 উল্টো কী হবে? 3-5 হয়ে যাবে, এবার 5-3 ছিল, 3-5 হয়ে যাবে, ব্যাস। তাহলে দেখো 18 বাদ দিলে এটাই আসে, তাহলে বি অ্যান্সার হয়ে যাবে। এটা অপশন টেস্ট করবে, পরীক্ষায় আসে কিন্তু এগুলো। আচ্ছা, দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিটে ও 16 মিনিটে পূর্ণ করে। তাহলে দেখো একটা 12 মিনিট লাগাচ্ছে আর একটা 16 মিনিট লাগাচ্ছে। তাহলে এটার যে আমরা এলসিএম করব, এলসিএম কত হবে? 48, ভেরি গুড। তাহলে এদের এফিসিয়েন্সি হয়ে যাবে কত? 4-12 48, 3-16 48। তার মানে প্রত্যেক মিনিটে এ ভরে 4 ইউনিট, বি ভরে 3 ইউনিট, তাই তো? এবার বলছে একসাথে খোলা হয়, দুটোতে কিন্তু একসাথে খুললো, তবে কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিট। দেখো এবার এখানে তোমাকে বুঝতে হবে কোন পাইপটা বন্ধ করছি, বি পাইপটা। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কোন পাইপটা রেস্ট নেয়নি বা বন্ধ হয়নি? কোনটা? এ। তার মানে বলতে পারি যে 9 মিনিট ধরে কাজ করেছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, কে? এ। তাহলে এ যদি 9 মিনিট ধরে কাজ করে, একাই কত ইউনিট করে দিয়েছে? 36। এ 36 ইউনিট করেছে, যদি বাকি যেটা আছে কত? 12। তাহলে এই 12 ইউনিটটা কে করেছিল? বি করে পালিয়ে গেছে। তাহলে বি যদি 12 ইউনিট করে পালিয়ে যায়, তো বি এক এক মিনিটে কত করে করে, সেটা দিয়ে ভাগ করলেই বুঝতে পারো যে ক মিনিট কাজ করেছিল। তাই 4 মিনিট কিন্তু বি কাজ করেছিল, সিম্পল একদম। নেক্সট, তারপরে দেখো কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ভেরি গুড। ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে? তার মানে কি তোমাকে এখানে কী বের করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে, কারণ কত টাকা ক্ষতি চেয়েছে।
তাহলে আমরা বলতে পারি 112 মানে কত? 616 টাকা। তাহলে 100 মানে কত? কাটাকুটি করো। 4 দিয়ে হ্যাঁ 4 দিয়ে প্রথমে 28, 4 দিয়ে প্রথমে কাটবো 28 আর 125, 25, ভেরি গুড, কাটলাম, তাই হোক। তারপরে আর 28 দিয়ে 22, 28 দিয়ে 22, একদম 616, 28 দিয়ে 22 কাটে 616 হয়। 550, তাহলে গুণ করলে কত আসছে এখানে? 550, 550, ভেরি গুড ভেরি গুড। তাহলে 550 টাকা হচ্ছে তোমার ক্রয় মূল্য, ঠিক। এবার বলছে তাহলে ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হবে? বিয়োগ করলেই পেয়ে যাব ক্রয় মূল্য থেকে। যখন 88, যখন ক্ষতি হয় তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয়, 88, বিয়োগ করলে 88 টাকা বা 88 টাকা, অ্যান্সার অপশন নম্বর বি। নেক্সট, তারপরে দেখো পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি। তোমাদের আমি শিখিয়েছি মিডিল মানটা কি হয়, মিডিল মানটা গড় হয়। তাহলে এ পাশে 3টে এ পাশে 3টে হলেই তো 7টা হয়ে যাচ্ছে, আগের দেখো দিকে 3টে, ব্যাস সিম্পল। তাহলে এইখানে 20 আছে, এবার বৃহত্তম সংখ্যা চেয়েছে, তাহলে 20, 21, 22, 23। 23, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? 23। ক্ষুদ্রতম যদি চাইতো 19, 18, 17। এবার যা চাইবে তুমি পেয়ে যাবে, সিম্পল একদম। মাথার পে গড় মানটাই হয় মিডিল মান, তাহলে এটা অ্যান্সার 23 হয়ে যাবে। নেক্সট, তারপরে দেখো 137 মিটার ও 136 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন। তাহলে একটা ট্রেন আছে 137 মিটার প্লাস আরেকটা ট্রেন আছে কি 163। তাহলে এদের মোট দৈর্ঘ্য কত আসলো, ডিস্টেন্স কত হয়ে গেল? 300, 300 মিটার। মোট ডিস্টেন্স পেয়ে গেলে 300 মিটার, ভেরি গুড। এবার দেখো ট্রেন দুটি পরস্পরের দিকে মানে কিন্তু বিপরীত দিকে, মানে কি তুমি এই দিকে যাচ্ছ আর একটা এই দিকে যাচ্ছ, পরস্পরের দিকে, তার মানে কি বিপরীত। আর যখন বিপরীত দিকে হয় রিলেটিভ স্পিড কি হবে ভাই? যোগ হবে, রিলেটিভ স্পিড যোগ হয়। যোগ হয়, তাহলে 42 কিলোমিটার পার ঘন্টার 48 কিলোমিটার ঘন্টা যোগ করলে কত হবে? 90, 90 কিলোমিটার পার আওয়ার আসলে রিলেটিভ স্পিড। ওকে, তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? তো সময় মানে কি জানি আমরা, ডিস্টেন্স বাই মোট ডিস্টেন্স বাই স্পিড, স্পিড 90 কিলোমিটার পার আওয়ার। এবার এটা কি আছে, মিটার পার সেকেন্ড আছে, কিন্তু এটা কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে 5/18 গুণ করবো, তো 5/18 গুণ করবো। 18 উপর উঠে এবার তুমি ডাইরেক্টলি এই 18টাকে ডাইরেক্ট 5, উপরে গুণ করে দিতে পারো, কি ডাইরেক্টলি 18টা উপরে গুণ করে দিতে পারো এখানে না লিখে, ঠিক আছে। তাহলে এখানে 18তে কাটলে 5 18 90, আর এদিকে 5 5 25, 25 মানে 12 25 12 300, অপশন সি হয়ে যাবে। তুমি পাট করেও কাটতে পারো, কোনো সমস্যা নেই। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি। বুঝতে না পারলে টকস করে জিজ্ঞাসা করে নেবে, কিন্তু এই টাইপগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% একদম সোজা এটা। তুমি যদি এক্সপেক্ট ধরে করতে হয় টাইমটা বেশি লাগবে। আমি শিখিয়েছিলাম, দেখো বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের এত পার্সেন্ট সমান, তাহলে রেশিও কি হয়ে যাবে? এসপি আর সিপি রেশিও কি হয়ে যাবে? এসপি আর সিপি রেশিওটা উল্টো, দেখো তাহলে 12:10 হয়ে যায়, উল্টোটা হয়ে যাবে রেশিও। তাহলে দেখো 6:5 হচ্ছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য রেশিও। হ্যাঁ, এখানে অ্যান্সার হচ্ছে কি বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য। তাহলে আমি কোন অপশানটা দেখব যে 6-এর যে মাল্টিপেল তার সঙ্গে 5-এরও সেই সেম মাল্টিপেল করলে আসবে। তুমি একবারে দেখো, দেখলে বুঝতে পারছো 6-এর সঙ্গে 100 গুণ করলে 600 আসে, সিমিলারলি 5-এর সঙ্গেও 100 গুণ করলে 600 আসে। ব্যাস, পরের অপশনটা দেখার দরকারই নেই। বুঝতে পেরেছো? যে মেয়েটা বলছিল পারিনি, সে বুঝতে পেরেছো? হ্যাঁ পারলাম দাদা, ওই বেশি এইবার দেখো যদি মনে করো এরকম টাইপের দুটো অপশান আসছে, এরকম প্রথম করলাম করে যদি দুটো অপশান আসে, তখন কি করতে হবে? তখন তুমি এখান থেকে মানটা বের করবে যে 600-এর 16% মানে 96, আর 500-এর 18% মানে কত? 590। তাহলে এদের ডিফারেন্স দেখো কত আসছে, 6, এখানেও দেখো 6, তাহলে এটাই অ্যান্সার। এগুলো কিন্তু চেক করে নেবে, এটা এক্ষেত্রে চেক করা লাগবে না, কারণ একটা মাত্র অপশানই আছে এমন যেটা 6-এর সঙ্গে মানে এই অনুপাতের সঙ্গে মাল্টিপল করলে সে মানে এই 6-এর সঙ্গে যেটা মাল্টিপল করছো এর সঙ্গেও মাল্টিপল করতে হয়, এটা তো নিয়ম অনুপাতের, ঠিক আছে। না হলেও অপশন টেস্ট করেও হয়ে যাবে। তুমি যদি ডাইরেক্ট প্রত্যেকটা অপশন টেস্ট করো তাও হয়ে যাবে। 800-র 10% 80,
আর এখানে 7 12 84, কিন্তু সমান হলো না। এবার এটা দেখো, 400 মানে কি 40, আর এখানে 12% মানে 3 বারং 36, সমান হলো না। তারপরে এখানে দেখো 700 মানে 70, আর 12 মানে 6 বারং 72, তাহলে এখানেও সমান হলো না। কিন্তু এটা করে দেখো, 600 এর 10% কত হবে 60, 500 এর 12% 60, সমান হলো। হ্যাঁ হ্যাঁ, অপশান টেস্ট করেও করবে। দুটি সংখ্যার অনুপাত 6:13, তাই লসাগু এত, সংখ্যার যোগফল, সিম্পল। তাহলে আমরা দেখলাম এখানে আমাদের হিসাবে লসাগু কত, অনুপাতের লসাগু কত হচ্ছে 76 লসাগু, দেখো পরস্পর মৌলিক, তাহলে 6 কত 6 78, ভেরি গুড। আমরা বলছি 78, অঙ্কে সেটা বলছে কত 312, তাহলে আমাদের থেকে কত গুণ বেশি, 4 গুণ 4 8 32, মানে 4 গুণ, দেখো 4 7 8 3 31, 4 গুণ বেশি। আর এই 4 গুণ বেশি মানে কি বলতো, এইটাই কিন্তু কি গসাগু, এটাই কি গসাগু, মাথায় রাখবে। তাহলে অনুপাত থেকে 4 গুণ বেশি, এইটা অনু যদি গসাগু চাই তখন এটা বলে দিলাম, অনুপাত থেকে 4 গুণ বেশি। সিমিলারলি আমাদের যোগফল কত আসছে 19, কিন্তু অ্যাকচুয়ালটা কত গুণ বেশি 4 গুণ বেশি, তাই 4 19 76। অপশন এ। নেক্সট, কেউ এক্সপেক্ট ধরে করতে যাবে না। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত রয়েছে, তাই মূল্যের অনুপাত, সিম্পল। তাই দেখো, দুটো 1 টাকা মানে সেই 2 টাকাই আছে, আর এখানে 3টে 50 পয়সা মানে কয় দিয়ে ভাগ করবো 2 দিয়ে, কারণ দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয় তাই। তারপরে 5টা 25 পয়সা কয় দিয়ে ভাগ করবো 4 দিয়ে, কারণ 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়। এবার এদের এলসিএম, হরগুলোর এলসিএম করো, কত 4, তাহলে এর নিচে 4 নেই মানে এর সঙ্গে গুণ হয়ে যাবে, 4 2 8, কিন্তু এর নিচে 2 আছে, তাহলে 2 দিয়ে 4কে ভাগ করতে হবে, অন্য লসাগুটাকে ভাগ করতে হবে, তাহলে 2 2 4, তাই সেই 2কে বা 3-এর সঙ্গে গুণ করলে 3 2 6। সিমিলারলি এটা 4 অক্ষে 4, তো উপরে এর যদি নিচেই 4 আছে আর দেখার দরকার নেই, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে অপশন সি। নেক্সট, আচ্ছা এটা দেখো 17 দা স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে তো? তাহলে এর ধারণ ক্ষমতা হচ্ছে 5-6-30, ভেরি গুড। তাহলে দেখো, যখন ছিদ্র ছিল না সে 6 ইউনিট করে ভরছিল, আর 5-6-30 যখন ছিদ্র এলো 5 ইউনিট করে ভরছে, তাহলে আলটিমেটলি ছিদ্র দিয়ে কতটুকু বেরোচ্ছে 1, তাহলে ছিদ্রের ধারণ ক্ষমতা হচ্ছে 1। তাহলে যে পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে ওই ছিদ্র দিয়ে, তাহলে পরিপূর্ণ মানে 30 ইউনিট হচ্ছে পরিপূর্ণ পরিমাণ, আর 1 করে যদি খালি করে ভাগ করলে 30কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, সেই 30 ঘন্টা হবে, অ্যান্সার অপশনে 30ই হবে। একদম সিম্পল অঙ্ক কিন্তু এগুলো, হ্যাঁ একটু বুঝতে পারলে না, এইগুলো এই অঙ্কগুলোই পরীক্ষা আসে, কিন্তু সোজা খুব। একটি আয়তকার ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত দিয়ে দিয়েছে 3:4, ভেরি গুড। তাহলে 3:4 দুটি বাহুর অনুপাত, আয়তকার ক্ষেত্র মানে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ হয়ে যাবে, এত বড় মনে হবে প্রতি মিটারে এত টাকা আসবে। দেখো এখানে কী ধরো, আমি এক্স ধরে নেবে, একটা 4x আর একটা, কেন এক্স ধরবে নাহলে ভুল করবে, আর একটা 3x ধরে নিলাম, ঠিক আছে। তাহলে 4x ইন্টু 13x মানে কত হয়ে যাবে অ্যান্সার 12x², কি 12, ওকে 12x²। তাহলে আমাদের হিসেবে 12x², অঙ্কে বললো এটা 7500, ভেরি গুড। এবারে কাটাকুটি করতেই পারি আমরা, কাটাকুটি করলে বাবু কত আসে 625 আসে, তাহলে শুধু x সমান সমান কত আসবে 25। এগুলো মাথায় রাখবে কিন্তু, এইবার ডাইরেক্টলি পরীক্ষার সময় এখন থেকে শেখো ভাই, যে এইটা স্কোয়ার আসে মানে এ পাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে শুধু x মানে কত ভাববে এর রুট 25, এগুলো এখন থেকে ভাবা শেখো, ঠিক আছে, তবেই কিন্তু টাইমটা সেভ করতে পারবে। তাহলে x মানে 25 গুণ বলেছে, অ্যান্সার কী চাইছে এখানে চাইছে প্রতি মিটারে এত টাকা মাঠের ক্ষেত্রফল, আচ্ছা চতুর্দিকে বেড়া দিতে আছে, বেড়া মানে পরিসীমা, তাহলে এখান থেকে পরিসীমা বের করো, পরিসীমা বের করলে কত হবে 4 আর 3 7, 7x ইন্টু 2 মানে কত, তাহলে এখানে 14x, হ্যাঁ সেটা করতে পারো তুমি ডাইরেক্টলি। এখানে আমরা করার চেষ্টা করছি আনুপাতিক হার দিয়ে, দেখো আনুপাতিক হারে পরিসীমা কত হবে, পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আগে বের করো, 4 আর 3 7x, প্র্যাকটিক্যালি ভাবো, টাইমটা কম লাগানোর চেষ্টা করছি, তাহলে 4 আর 3 7, তাহলে 7টা x হয়ে যাচ্ছে, তাই তো, তার সঙ্গে 2 গুণ করলে কী হয়ে যাবে পরিসীমা হয়ে যাবে, কারণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু 2, তাই 2 গুণ করলে মানে 14 হয়ে গেল, তার সঙ্গে x এর ভ্যালু বলছে 25, ব্যাস গুণ করলে কত আসছে
350। এবার এর সঙ্গে আবার কত গুণ করব? 2.5 গুণ করব। তাহলে পয়েন্টটা তুলে দিয়ে ডাইরেক্ট 25 লিখি, হ্যাঁ, আর এখানে আমি 10 লিখি। দাও, কতটা ইজি করার চেষ্টা করছি দেখো। 0 আউট করে দাও। 35 × 25 মানে কত হয়ে যাবে? 872। তোমাদের আমি শিখিয়ে 4 দিয়ে ভাগ করবো, যখন 25 দিয়ে গুণ করে কোনো কিছুকে 4 দিয়ে ভাগ করো। 35কে আমি 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 8 পেলে, আর 32 হলো, এখনো 3টে 25 বাকি, মানে 3টে 25 মানে 75। তাহলে 8 মানে 800, আর এখানে 3টে 25 মানে 75। এগুলো কিন্তু শিখিয়েছি আমি, এই 25 এর মাল্টিপল কী করে করতে হয়, না হলে গুণ করবে, অত চাপ নেই। নেক্সট, একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সাথে, তোমরা এটা করেছো 2:5 অ্যান্সার, এটা PYQ এটা, তো 324 টাকা দরে বিক্রি করেছো, করে তো মানে 20% লাভ। তোমার অলরেজ মাথায় রাখতে হবে, আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে 120 এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে 100 এর ভ্যালুটা কত? যারা ফ্র্যাকশন জানো ফ্র্যাকশন করে দেবে। তাহলে এখানে 5 আসছে বাপু, এখানে 6 আসছে, 5 কুড়িং 6, 6 কুড়িং, তাহলে 6 দিয়ে এখানে কাটলে কত হচ্ছে? 5 6 30, রইল বাকি 4 54। তো 54 × 25 মানে কত হবে? 54 অর্ধেক 27, একটা শূন্য দিয়ে দাও, 270। 54 × 5 করলে 270। চলো, তাহলে এবার আমরা পেয়ে গেলাম, দেখো এখানে দেখো একটা, এখানে এরও একটা শূন্য আছে, অ্যালিগেশন করবো আর কিচ্ছু না। তাহলে টাকা রয়েছে 320, এদিকে বলছে 250 টাকা, এখানে বলছে যেটা করলো মিশানোর পরে 270। প্রত্যেকে শূন্য আছে মানে শূন্যগুলো আউট করে দাও, হিসাব সুবিধা হয়ে যাবে। তাহলে এইখানে দেখো 32 আর 27 ডিফারেন্স কত ভাই? 5, আর এখানে 2। তাহলে 2:5 অনুপাতেই কিন্তু মেশালে তুমি 20% লাভ করো। অপশান এতে অ্যান্সার। নেক্সট, 20 দাগ, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা, সুদের হার কত? তোমাদের একটা জিনিস বলি, এই যে 8,400 টাকা সরল সুদ 2 বছর, তাহলে প্রত্যেক বছরে সুদ কত করেছিল? 4,200 টাকা। আমার টেবিল ফরম্যাটে যাব এটা। তাহলে আর একটা জিনিস আমরা শিখেছি যে প্রথম বছরে তো ঠিক আছে জটিল সুদ হয় না, কিন্তু দ্বিতীয় বছরে এর আবার জটিল সুদ হার, এটাই তোমার পার্থক্য। তাহলে এইখান থেকে এটার যে ডিফারেন্স, কত টাকার ডিফারেন্স দেখো তো? 252 টাকা। কেন হয়েছে? কারণ এই 4200 এর উপরে এইটা সুদ পেয়েছে। তাহলে একবারে অ্যান্সার চলে আসবে। তাহলে 4200 এর উপরে সুদ পেল 252 টাকা, এটাই তো চক্রবৃদ্ধি সুদে বেশি হয়। তাহলে 100-এ কত? ব্যাস, 2 আউট করে দাও। তো 42-এর সঙ্গে কত গুণ করলে দেখো? অপশন 6 গুণ করলে, 6 দুগুণি 12, 4 6 24, আর 1 25। ব্যাস, অপশন ডি অ্যান্সার। নেক্সট, দুটি ট্রেনের একটি হাওড়া থেকে পাটনা অভিমুখে, পাটনা থেকে হাওড়া অভিমুখে, মানে উল্টো দিকে আর কি, ঠিক আছে, বিপরীত মুখে সময়ে রওনা হলো। সাক্ষাৎকারের পর তারা যথাক্রমে 9 ঘন্টা 16 ঘন্টা পর গন্তব্যে পৌঁছে যাবে। সময়ের উল্টো কী হবে? সময়ের উল্টো কী হবে? গতিবেগ। তাহলে সময়ের উল্টো গতিবেগ। আর এই অঙ্কের ক্ষেত্রে জাস্ট মাথায় রাখতে হবে যে মিলিত হওয়ার পরে যখন বলবে তখন সেটা কী করবে? উল্টে দিও। আমরা জানি সময়ের উল্টো গতিবেগ, সেটা তো জানি, কিন্তু যখন মিলিত হওয়ার পরে যখন যাবে, মানে 2 বার, মানে সেটাকে আমরা কী করবো? রুট করবো, করলে অ্যান্সার চলে আসবে। তাহলে অ্যান্সার কি? 4:3 অ্যান্সার। অপশন নাম্বার ডি হয়ে যাবে। নেক্সট, এ একটি কাজ 10 দিনে, বি সেই কাজ 15 দিনে, সি এর সাহায্যে তারা, দেখো তাহলে কি, এ একা যখন করছে লাগাচ্ছে কত? 10 দিন। বি যখন করছে কাজটা করতে টাইম লাগাচ্ছে কত? 15 দিন। আর এ বি সি একসঙ্গে যখন করছে তিনজনই, তখন 5 দিন লাগাচ্ছে। ভেরি গুড। এদের এলসিএমটা করলে আমরা কি পেয়ে যাব? মোট কাজের পরিমাণটা। এলসিএম কত দেখতে পাচ্ছি? 30। ভেরি গুড। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি কত? 3 10 30, এর এফিসিয়েন্সি 3, আর 15 2 30, বি এর এফিসিয়েন্সি 2, আর এখানে হচ্ছে কি 5 6 30। তাহলে এখানে সি এর এফিসিয়েন্সি কত? এখানে আমার সি এর এফিসিয়েন্সি লাগবেই না। মাথায় রাখবে যেটাই এফিসিয়েন্সির রেশিও, ওটাই কি টাকার রেশিও। তাহলে দেখো এবিসি এর মধ্যে কত টাকা ভাগ করা হলো, কিন্তু এখানে এখানে এবিসি মানে কত টাকা? 6। ভেরি গুড। তাহলে এফিসিয়েন্সিটাই কিন্তু টাকার রেশিও, মাথায় রেখো। তাহলে 6 মানেই হচ্ছে 8790। তাহলে বি টাকা আছে, যে বি কত এখানে? বি 2 দিয়ে কাটলে কত? 3 হয়ে গেল। 3 দিয়ে ভাগ করে দেখো কত আসছে, এটা আসছে
গুণ দেখো, 2930। দেখো এটা আসছে কাটাকাটি করে, 3 দুগুণে 6 করে দেখো, রইল বাকি 2, 3 9 27, আর 9 আছে মানে 3 3 আর 0 আছে, ব্যাস। এবার যদি এখানে সি এরটা চাই, তো সি এরটা মানে কত বলো তো, এখানে সি এর ভ্যালু কত দেখো, এর 3 এর 2, তাহলে 6 এর ভিতরে 3 দিয়ে 5 চলে গেলে বি, তাহলে 1 হচ্ছে কিন্তু সি এর। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে। তো আবার একটা জিনিস বললাম কি, এফিসিয়েন্সি রেশিওটা হয় ভাই টাকার রেশিও। আচ্ছা, পি এর এত এই 1/4 সমান কিউ এর এত, তাহলে পি কিউ এর শতকরা কত, তো পি আর কিউ এর ভ্যালু কত তাহলে বলো তো, এখানে সিম্পল একদম। দেখো আমি বলেছিলাম যখন ভগ্নাংশ বলবে সমান, তাহলে ভগ্নাংশটাকে উল্টে দিলে ওদের রেশিও হয়ে যাবে, যখন সমান বলবে। তাহলে 5/1 মানে নিচের একের দাম নেই, ব্যাস। পি কিউ এর শতকরা কত, তাহলে কিউ এ, তাহলে পিটা আগে, মানে যেটা আগে বলে সেটা উপরে লিখবে। এই 4/5 শতকরা মানে 100-এ কত, 80%। অপশন ডি। নেক্সট, কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থের, দেখো তাহলে কয়লার মূল্য 25% বাড়লো, 25% ফ্র্যাকশন বলে করে দাও, 25% মানে 25/100 কাটাগুলো 1/4, মানে 4 টাকা দাম ছিল, এখন 1 টাকা বেড়েছে, মানে 5 হয়েছে। এটা কিসের রেশিও, এটা দামের রেশিও। অ্যান্সার চেয়েছে কি, ব্যবহারের রেশিও, তাহলে ব্যবহার রেশিওটা উল্টো হয়, 5 ছিল এখন 4 হয়েছে, তবেই তো কমবে, তাহলে এটা হচ্ছে ব্যবহার, ইউজ। ঠিক, তাহলে এবার কত কমলো দেখো, কত কমলো, 5-এ 1 কমলো, 5-এ 1 কমেছে, 100-এ কত শতকরা চেয়ে যদি 20%। 20%, সিম্পল ভাই, কনসেপ্ট দিয়ে ক্লিয়ার রাখো, অপশন ডি। নেক্সট, আচ্ছা এখানে বলছে 10:25 সময় ঘড়ির কাঁটার মধ্যেকার প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ মানে কি জানো, হ্যাঁ প্রবৃদ্ধ মানে উল্টো দিকে যেতে হবে, মানে উল্টো দিক থেকে যেটা হবে তা না পাগলা, প্রবৃদ্ধ কোণ মানে কি, প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে কি 180 ডিগ্রির ওপরে হতে হবে মান। কি বললাম বুঝতে পেরেছো, প্রবৃদ্ধ কোণ মানে কি 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে কি 180 ডিগ্রি থেকে তোমার বড় হতে হবে, ঠিক আছে। তাই বলে 360 ডিগ্রি হওয়া যাবে না, 360 ডিগ্রি মানে আমার কত হয়ে যাবে, 4 সমকোণ হয়ে যাচ্ছে, যাই হোক 2 সরলকোণ হয়ে যাচ্ছে। তো প্রবৃদ্ধ কোণ মানে কি 180 ডিগ্রির বেশি, এটা মাথায় রাখবে। আর সূক্ষ্ম কোণ মানে কি 90 ডিগ্রির কম, 90 ডিগ্রির কম। আর স্থূল কোণ মানে কি 90 ডিগ্রির বেশি কিন্তু 180 ডিগ্রির কম। চলো তাহলে এখানে আমরা এবার যেভাবে করি, সূত্র কি জানি, 60 গুণ ঘন্টা মাইনাস 11 ইন্টু মিনিট বাই 2। তাহলে ক্যালকুলেশন করো, 60 গুণ ঘন্টা কত আছে 10, মানে 600 লিখে দেবো, মানে 11 গুণ মিনিট, তাহলে 11 কত হবে, 275 হবে, বাই 2 ক্যালকুলেশন করলে কত আসছে, 325/2, তাহলে 325/2 মানে কত আসছে ভাই, 162.5, 60 কী করে হয়, 162.5। তাহলে কি দেখো, এটা 180-র উপরে কি আছে, না, তাহলে 180-র উপরে কিন্তু নেই, তাহলে 180-র উপরে যখন নেই তখন কত থেকে বিয়োগ করবে, এটা কিন্তু স্থূল কোণ, এটাই স্থূল কোণ, কিন্তু 360 এটাই কিন্তু ভুল করবে না যে 100, দেখো এখানে অ্যান্সারে কিন্তু থাকবে 162.5 কিন্তু অপশনেও থাকবে, আর দেখেই অ্যান্সার করবা, ভুল হয়ে যাবে কিন্তু, কারণ এখানে যে প্রবৃদ্ধ কোণ এগুলো কিন্তু খেয়াল রাখবে, প্রবৃদ্ধ কোণ যখন আসেনি মানে 180-র উপরে যখন আসেনি তখন কি করবে, 360 থেকে সেটা বাদ দেবে, তাহলে 360 থেকে যদি 162.5 বাদ দাও অ্যান্সার আসে 197.5, মানে 197.5, অ্যান্সার যেটা অপশন এতে আছে 197.5 ডিগ্রি। এটা কিন্তু ভাই ক্লিয়ার রেখো, তাহলে বুঝতে পারলে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির নিচে, আর যদি বলে স্থূলকোণ 90 ডিগ্রির ওপরে কিন্তু 180 ডিগ্রির কম, প্রবৃদ্ধ কোণ যদি বলে 180 ডিগ্রির ওপরে, এগুলো কিন্তু মাথায় রেখো, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে ভাই, এটা অপশানে থাকবে। এই ছিল তোমাদের 25টা আজকে অঙ্ক, আশা করি যেটুকুই শিখেছো এই টাইপের অঙ্ক কিন্তু দেখবা তোমার প্রিভিয়াস ইয়ার ঘাটতে পারো, এইসব অঙ্কগুলোই দেখবা প্রত্যেকটা পরীক্ষায় দেখবা পাবে, তো এইগুলোই তোমাদের ক্লিয়ার করতে হবে।
আচ্ছা, ইংলিশটাকে বোঝাতে হবে, ওটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল। ইংলিশটা বোঝানো লাগবে, প্রত্যেকটা নিয়ম